নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বরাকবাসীর মতামত ছাড়া লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমা হাসাওয়ে যাবে না বলে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক রায় যে মন্তব্য করেছেন তার সরকারি রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার দাবি তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের। উধারবন্দের দুর্গানগরে অসহায় বিধবার গড় জ্বালিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। শুক্রবার মামলা উধারবন্দ থানায়। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। আসন্ন কালীপূজা উপলক্ষে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে শিলচর শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটি। এবার সংবাদ বিস্তারিত। বরাকের জনতার মতামত না নিয়ে লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের অন্তর্গত করা হবে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় যে মন্তব্য করেছেন সেটা সরকারি নির্দেশ প্রকাশ্যে তুলে ধরার দাবি জানিয়ে শুক্রবার সরব হলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এদিন এক সাংবাদিক বৈঠক ডেকে সুস্মিতা জানান, বরাক বা কাছাড়ের শাসক দলের কোনো নেতা মন্ত্রী বিষয়টি লিখিতভাবে আসাম সরকারকে জানিয়েছেন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিলস ডিস্ট্রিক্টকে চেয়ারম্যান করে আসামের রাজ্যপাল কর্তৃক যে কমিশন তৈরি করেছেন সেই কমিশনের কোনো চিঠি বা নির্দেশ আছে নাকি শাসক দলকে জিজ্ঞেস করেছেন তিনি। 19টি গ্রাম কাছাড় থেকে ডিমা হাসাওয়ে যাবে না বলে শুধু মুখে আশ্বাস দিলে কেউ বিশ্বাস করবে না বলে মন্তব্য সুস্মিতার। কারণ 19টি গ্রাম ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের অন্তর্গত হলে কেউ বুঝতেই পারবে না কখন কি হয়েছে, কারণ সেগুলো সব কাগজপত্র এবং ফাইলের মাধ্যমেই অর্ডার হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। জমি যেখানে রয়েছে সেখানেই থাকবে, শুধু প্রশাসনিকভাবে সীমা বদলে যাবে এবং সংবিধানের 6 নং ধারায় জনজাতিদের জন্য বিশেষ অধিকার দেওয়া আছে। ফলে 19টি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত হলেও অজনজাতিরা তাদের সমস্ত অধিকার হারাবে বলে জানিয়েছেন সুস্মিতা। ফলে গোটা বিষয়টি স্পষ্ট করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় মন্ত্রী কৌশিক রায়কে সরকারি নির্দেশ প্রকাশ্যে তুলে ধরার এদিন জোরালো দাবি জানিয়েছেন তিনি। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কথা হলো কনসেনসাসের কথা এই এগ্রিমেন্টে কোনোখানে লেখা নেই, আপনারা দেখে নেবেন। এই যে এগ্রিমেন্টের কপিটা আপনারা নিয়ে যাবেন। যখন এটা নিয়ে লোকালি হরিনগর হোক বা যেখানে হোক মানুষ কিছু দৌড়ঝাঁপ শুরু করলো, ডাজেন্ট ম্যাটার কে কোন পার্টিতে, এখানে লোকাল জনসাধারণ দৌড়ঝাঁপ শুরু করলো। আমাদের বরাকের বিভিন্ন সংস্থা, নন পলিটিক্যাল অর্গানাইজেশনরা এটা নিয়ে কথা বলা শুরু করলো। তখন দেখা গেল যে কি বরাকভ্যালি ডিপার্টমেন্ট, মিনিস্ট্রির নাম কি? বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী যে কোনো একটা পত্রিকাতে স্টেটমেন্ট দিয়ে বলেছেন 19টা গ্রাম কোনো একটা গ্রামও দেওয়া হবে। সো আমার কিছু প্রশ্ন আছে এই ব্যাপারে। প্রথম কথা হলো, আমরা স্টেট গভর্নমেন্টের মিনিস্টারের একটা ভার্বাল এসিওরেন্স কেন বিশ্বাস করি, যেখানে 27 এপ্রিলের এগ্রিমেন্ট আছে, নাম্বার 1। নাম্বার 2, গভর্নমেন্ট অফ আসাম 19টা ভিলেজ আইডেন্টিফাই করেছে, কারেক্ট? ওরা এটাকে জয়েন্ট সার্ভে করেছে উইথ দ্য হেল্প অফ কাছাড় অ্যাডমিনিস্ট্রেশন, কারেক্ট? ঠিক আছে। কিভাবে হয়েছে? গভর্নরের 4 অক্টোবর 2024-এর অর্ডারের মাধ্যমে একটা কমিশন সেট আপ করানো হয়েছে। আমার কাছে গেজেট নোটিফিকেশন আছে, যেটার মধ্যে চেয়ারম্যান ইজ এডিশনাল চিফ সেক্রেটারি হিলস ডেভেলপমেন্ট থিং। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কৌশিক বাবু যে কথাটা বলছেন, হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, উনি কি কমিশনারের কাছে কোনো চিঠি দিয়েছেন যেটা আমরা কাছাড়ে হতে দিই? ইজ এ মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট, ওনার ডিপার্টমেন্টের কি কাজ আমি বলতে পারবো না, বাট উনি কি লিখিতভাবে আসাম গভর্নমেন্টকে বা এই কমিশনকে লিখিতভাবে কি জানিয়েছে? একটা ডিসিশন যখন অ্যাডমিনিস্ট্রেটিভ হয়, এটার একটা প্রসেস থাকে। প্রসেসটা কি? কোন গ্রামগুলা যাবে কমিশনের মাধ্যমে হচ্ছে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্যারাগ্রাফ 14, 6 শিডিউল, আমি প্যারাগ্রাফটা বলে দিচ্ছি। ওকে, there is a process. So কৌশিক রায় মহাশয় কোন প্রসেসের মাধ্যমে বলছে?
উনি ভার্বাল বলছেন, আসামের মুখ্যমন্ত্রী ভার্বাল কথা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী কি লিখিতভাবে জানিয়েছেন যে কাছাড়ের এই গ্রামগুলা বা হুজাইয়ের এই গ্রামগুলা দেওয়া হবে না? হোয়াট ইজ দ্য ডকুমেন্টারি এভিডেন্স? হোয়াট প্রসেস হ্যাভ ইউ ফলোড? আমরা বরাকবাসী যে সান্ত্বনা পাবো এই কথাটা শুনে, এটার প্রমাণটা কোথায়? কাগজ দিয়ে প্রমাণ দিন যে আপনারা বলে দিয়েছেন যে কাছাড়ের কোনো গ্রাম যাবে না। There is not a iota of evidence in the public domain. ওদের ফাইলে যদি থাকে আমি বলতে পারবো না। বরাকবেরি ডেভেলপমেন্ট মিনিস্ট্রির দপ্তর কোথায় আমি জানি না, যে আমি যে একটা আরটিআই লিখবো বা একটা চিঠি লিখবো, অ্যাড্রেসটা কি আমি বলতে পারবো না। কি অ্যাড্রেস? কোথায়? সার্কিট হাউস নাকি? আচ্ছা, আমি জানতাম না। যাই হোক, সো এই কাগজ কোথায়? তো আমি কৌশিক রায় মহাশয়কে বলছি বিনম্রভাবে যে আপনি কাগজ দেখান যে কোন মিনিটস অফ দ্য মিটিং, কোন গভর্নমেন্ট করেসপন্ডেন্ট, কোন কাছাড় অ্যাডমিনিস্ট্রেশনের করেসপন্ডেন্সে লিখিতভাবে জানানো হয়েছে যে 19টা গ্রাম বা একটাও গ্রাম বা 50টা গ্রাম দেওয়া হবে না। প্লিজ শো দ্য পিপল অফ বারাকবাড়িয়া পিস অফ পেপার। আমি আপনাকে ধন্যবাদ জানাব। সেকেন্ড থিং আই ওয়ান্ট টু সে, আমি এটা এই যে 19টা গ্রাম আছে, হ্যাঁ, ওইখানের জনসাধারণকে একটা কথা বলতে চাই। 6 শিডিউলটা কি? 6 শিডিউলটা 1951-এ কনস্টিটিউশনে ঢুকানো হয়েছিল। একটা সাব কমিটি বানানো হয়েছিল যেটার চেয়ারম্যান ছিলেন লেট গোপীনাথ বরদলৈ, হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম। ওই কমিটির রেকমেন্ডেশনে 6 শিডিউল হয়, এবং এটা কেন হয় এটা অস্বীকার করলে চলবে না, কারণ সংবিধানকে আমরা সবাই মানি। যে ট্রাইবেল এরিয়াগুলো ছিল ইন আনডিভাইডেড আসাম, তখন মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, এই প্রত্যেকটা স্টেট তখন আসামে ইউনিফাইড আসামে ছিল। তখন ডিসিশন হয়েছিল যে ট্রাইবেল মানুষরা ভয় পাচ্ছে যে ওরা তো একটা রিমোট এরিয়াতে থাকে, ওদের ইকোনমি এগ্রিকালচারাল, ওদের বিয়ে অন্যরকম হয়, ডিভোর্স অন্যরকম হয়, ওদের ইনহেরিটেন্স অন্যরকম হয়। তো ওদের একটা ইচ্ছা ছিল যে আমরা প্লেনসের সঙ্গে বেশি মিলে গেলে আমাদের কালচার, আমাদের ডেভেলপমেন্টটা মার খাবে, কারণ ওদের সংখ্যা কম ছিল। অলদো আমি জানি না whether it is relevant, undivided আসামে 76% of the land, okay, 76% of the land was with the tribal people, although their population was less. আর প্লেনস এর কাছে জমি কম ছিল কিন্তু পপুলেশন হাই ছিল। সো ম্যাক্সিমাম জমি আসাম রাজ্যের কিন্তু ট্রাইবাল মানুষদের পজেশনে ছিল। তবুও গোপীনাথ বরদলৈর রেকমেন্ডেশন 6 শিডিউল হলো যে ওরা, ইট ওয়াজ আ কনস্টিটিউশন উইদিন আ কনস্টিটিউশন, ওদের জন্য একটা আলাদা সাবসেট অফ আ কনস্টিটিউশন করা হচ্ছিল যে ওরা ওদের জমি দেখবে, ইত্যাদি ইত্যাদি দেখবে। অ্যান্ড উই রেসপেক্ট দিস, আমাদের এটা মেনেই চলতে হবে। Now the question I am asking is, what is the area that Dima Hasao has? As per the Assam government own portal, Dima Hasar area holo 4,880 square kilometers. ঠিক আছে, is the area of Dima Hasao district. আর কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বৃহস্পতিবার রাত্রিবেলা উধারবন থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে জমি দখলের উদ্দেশ্য এক অসহায় বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।
বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারিনী জমিরুন নেছা লস্কর নামের ওই বিধবা মহিলা জানান, বহুদিন ধরে স্থানীয় আলাউদ্দিন লস্কর, আইয়ুব উদ্দিন লস্কর, জামাল উদ্দিন লস্কর সহ আরও কয়েকজন তার নিজস্ব জমি দখলের জন্য তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। জমিরুন নেছা লস্কর সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন। সেই বাড়ি নির্মাণের সময়ও অভিযুক্তরা নানা বাধা সৃষ্টি করে এবং ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতের দিকে অভিযুক্তরা হুমকি কার্যকর করে বলে অভিযোগ। জমিরুন নেছার প্রধানমন্ত্রীর আবাস ঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে তার সমস্ত সম্পদ ও প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী মহিলা ও তার 2 কন্যা শুক্রবার সকালে উধারবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জমিরুন নেছা লস্কর সংবাদ মাধ্যমে জেলা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমার নাম জমিরুন নেছা লস্কর। কদিন বাদে বাদে লড়াই করেন, দরবার করেন, এর বাদে গড় এখানে ইন্দিরা বাস কর, এখানে বাইসলাম গড় এখানে বানাইবার দেন না, রাস্তা বাই আটিবারও দেন না, কারেন্টও আনিবার দেন না, আর গড় জ্বালাইলি তা কইয়াও তো জ্বালাইলি। আমার বাড়ি গুড়ালি দুর্গানগর পাট পাই। গতকাল রাত তারা হুমকি দিছেন আমার আলাউদ্দিন লস্কর, আইয়ুব আলী লস্কর, জামাল উদ্দিন লস্কর, তার পরিবারও আরো 2 জন ছেলে আছে। মারতা করিয়া হুমকি দিয়া দৌড়িয়ে গেছো। হুমকি দিচ্ছেন গত দিন আমরা তারা বাড়িতে গেছিলাম এফআইআর এখান লইয়া, তারা অবজেকশন দিচ্ছেন আমার বাড়িতে কিচ্ছু পাই না। ওখান লইয়া আমি অবজেকশন লইয়া পুলিশ লইয়া গেছিলাম। ও সময় তারা পুলিশ আইসেন আর আমার হুমকি দিছে, আরে জ্বালাই উঠাইছে। আর কেউ নাও, তারাও জ্বালাইছে। আমরা উদারবন থানা পাইছি। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। জমা দিছি, এফআইআর জমা দিছি। মার ঘর আমরা মা 2 জন, খালি মা আর একজন আর বোন 2 জন লইয়া থাকেন। তারাও ন আজ কয়দিন থেকে তারা ওরকম ঝগড়া করি করিয়া আমার মারে তারা কুদাইন মারা ধরা করেন। থানা তাই এফআইআর দেওয়া হয়, 3বার করে এফআইআর দেওয়া হয়েছে থানাত। তারা কোনো অ্যাকশন লইছেন না। স্যার তারা এলকু বর্তমানে কালকে হুমকি দিয়া তারা গড় আমরা জ্বালাই লিছেন। তারা এলকু আমরা ন্যায্য বিচার চাই। আমরা ন্যায় বিচার আমরা আমরা মা গরিব মানুষ, আমার মা লাড়ি বেটি মানুষ কাম করি ফাইন। আমরা কিতা অপরাধ তারা লগে করছে, আমরা মায়ের তারা কিতা গড় ফাইলে গড় না মালাইতে দেন না, কিচ্ছু দেন না, কারেন্টর লাইনও দেন না। মানুষের গড়ে টিকিতে পারে না, তারা তখন। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত উজান তারাপুর থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থানার অন্তর্গত উজান তারাপুর অঞ্চল থেকে MZ010444 নাম্বারের একটি গাড়ি তল্লাশি চালিয়ে 30টি সাবানের বাস্ক থেকে 401 গ্রাম হেরোইন জব্দ সহ দিলওয়ার হোসেন নামের যুবককে আটক করা হয়েছে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 3 কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। বহিরাজ্যের পাচারের উদ্দেশ্যে হেরোইন নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায়। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাছাড় পুলিশ কাজ করে যাবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱা কালি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো লক্ষ্মীপুৰ থানাৰ অন্তৰ্গত উজান তাৰাপুৰ অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি 30টাকৈ সাবুনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন থকা অৱস্থাত আমি এটা গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ। যিখন গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ সেই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে MZ01J077 আৰু 0444।
এই গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ইয়ালৈ আহিছিলে আৰু যেতিয়া গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হয় তাত থকা দুজন ব্যক্তি, তেওঁৰ নাম দিলৱাৰ হুছেইন, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল কৰিমুদ্দিন, তেওঁৰ ঘৰ হ'ল পাথাৰকান্দি শ্ৰীভূমি। তেওঁ এই গোটেই সামগ্ৰীখিনি 30টা চাবোনৰ বাকেচত সন্দেহযুক্ত হিৰোইন তেওঁ কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু যেতিয়া আমি স্থলীতে আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি তাত ড্ৰাগ টেষ্টিং কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি স্থলীতে আমি জব্দ কৰোঁ আৰু বিহিত আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকোঁ। যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ বা জব্দকৃত সামগ্ৰীৰ সন্দেহযুক্ত হিৰোইন আছিলে, তাৰ ওজন আছিলে 401 গ্ৰাম আৰু তাৰ লগতে এটা আইফোন আছিলে। এই দুইটা সামগ্ৰী আমি চলিতে জব্দ কৰোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি ট্ৰেনজিট পইণ্ট হিচাপে ইয়াৰ পৰা বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এক পৰিকল্পনা আছিলে। আৰু এই সামগ্ৰীখিনি যেতিয়া সামগ্ৰিকভাৱে যিখিনি জব্দ কৰা হৈছে সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 3 কোটিৰো অধিক হ'ব। গতিকে বৰ্তমান সময়ত ইয়াৰ অধিক তথ্য লাভৰ কাৰণে আমাৰ অনুসন্ধান চলি আছে আৰু ইয়াৰ ফৰৱাৰ্ড লিংকেজ আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ যি আছে তাৰ বিষয়েও আমি অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যেতিয়ালৈকে এই ধৰণৰ অবৈধ সৰবৰাহ বা অবৈধ বেহা আৰু নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ বেহা চলি থাকিব তেতিয়ালৈকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব। প্রতি বছরের ন্যায় এবারও গুচ্ছ কর্মসূচির মাধ্যমে কালী পূজা ও দীপাবলি মহোৎসব উদযাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে শিলচর শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটি। মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, ঐতিহ্যবাহী শিলচর শ্মশানঘাট কালী মন্দিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দীপাবলি ও কালী পূজার আয়োজন করা হবে। উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা। পুজোর দুদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। দর্শনার্থীদের পদচারণে মুখরিত হবে পুজোর আনন্দ। তবে আলোকসজ্জায় এবারও বিশেষ চমক রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও আগরতলা থেকে আগত বাউল শিল্পীরা তাদের মন মাতানো অনুষ্ঠান পরিবেশন করবেন। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা চলাকালীন ভক্তরা মা কালীকে তরণ প্রদানের ব্যবস্থা রেখেছে কমিটি, কিন্তু পূজা শেষ প্রসাদ হিসেবে সেই তরণ ভক্তদের ফিরিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা। শিলচর শ্মশানঘাটের পুজোকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। নর্থ ইস্ট নিউজের বর্গবিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনারা সবাই অবগত আছেন যে প্রতি বছরের ন্যায় শিলচর শ্মশানঘাট কালী মন্দিরে যে বাৎসরিক কালী পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, প্রতিবারের ন্যায় এবারও আমরা সেই কালী পূজা অনুষ্ঠান করতে চলেছি। আপনাদের কাছে প্রতিনিয়তই আমরা আসি বিভিন্নভাবে আলোকসজ্জা নিয়ে। শ্মশানঘাট কালী মন্দিরে যে কালী পূজা হয় প্রতি বছরই একটু ব্যতিক্রমী আলোকসজ্জা থাকে এবং আধ্যাত্মিকভাবে সাত্বিকতা মেনে এখানে কালী পূজা হয়। তো আমরা শ্মশান কালী পূজা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ আপনাদের কাছে আমরা অনুরোধ রাখি যে আমাদের শ্মশানঘাট কালী মন্দিরে আপনারা আসবেন এবং কালী পূজাটা দেখবেন। এবং প্রতি বছরের মতো এবছরও আমাদের 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। একদিন স্থানীয় শিল্পীদের দ্বারা, দ্বিতীয় দিন বাইরের থেকে শিল্পী দ্বারা অনুষ্ঠান হয়ে থাকে। গতবার আমরা করেছিলাম সুদূর কলকাতা থেকে বাউল শিল্পী এনে। এবার আমাদের মুখ্য আকর্ষণ হচ্ছে গিয়ে আগরতলা থেকে বাউল শিল্পীর দল আসবে, এখানে এসে বাউল সঙ্গীত পরিবেশন করবেন। তো আপনাদের প্রত্যেককে আমরা আবারও
স্বনির্বন্ধ অনুরোধ রাখি শ্মশান কালীঘাটে আপনারা আসবেন, শ্মশান এসে এই পূজা উপভোগ করবেন। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের কমিটির সম্পাদক অমরজিৎ সেনগুপ্ত, ট্রেজারার আছেন দীপ চক্রবর্তী, সহসভাপতি আছেন সঞ্জয় রায়, দেবাশিস সোম, পল্লী ভট্টাচার্য সহ এখানে যাদেরকে দেখছেন প্রত্যেকেই ওতপ্রোতভাবে এই পুজোর সঙ্গে জড়িত এবং প্রতিনিয়ত সেই সকাল থেকে রাত অবধি ওনারা প্রচুর পরিশ্রম করে থাকেন। তো সবের সহযোগিতায় আমাদের এই পুজো সফল রূপ ধারণ করবে, এটাই আমরা আশাবাদী এবং আপনাদের সকলকে আবারও অনুরোধ রাখি আমরা যাতে আপনারা সবাই এই পুজোতে আসেন এবং পুজোকে সফল করে তুলবেন। এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে দেবাশিস সোম মহাশয়, শিলচর শ্রী শ্রী শ্মশানকালীর মন্দিরের পুজো, ঐতিহ্যবাহী পুজো। মাননীয় কার্যকরী সভাপতি শান্তনু রায় এবারও উনি সভাপতি হয়েছেন, গতবারও ছিলেন এবং খুব সুন্দর পুজো করেছেন ওনার সমস্ত কমিটি। এবং এই পুজো শুধু এখানে যারা আমরা আছি তাদের নয়, এই পুজো কিন্তু শিলচরবাসী, এই পুজো বরাক উপত্যকাবাসী। বৃহস্পতিবার রাতে ধলাই থানা এলাকার রাজনগর খুলিচড়া জিপির খুলিচড়া বাজারে টিন দিয়ে নির্মিত একটি অস্থায়ী গুদামঘর ভেঙে অনলাইন ব্যবসার আনুমানিক 1.5 লক্ষাধিক টাকা মূল্যের জুতা চপ্পল চুরি করে নিয়ে গেছে নিশি কুটুম্বরা। আবির হোসেন নামের ব্যক্তি বহিরাজ্য মিজোরামে নিয়ে যাওয়ার জন্য পদবেশগুলো এনে এই গোদাম ঘরে মজুদ রেখেছিলেন। এই সামগ্রীগুলোর আসল মালিক ছিলেন শিলচরের বিমানপাল নামের এক ব্যবসায়ী। তিনি আবির হোসেনের কাছে জুতা চপ্পলগুলো মিজোরামে পাঠানোর জন্য সমঝে দিয়েছিলেন। এ নিয়ে আবির হোসেন ধলাই থানায় একটি চোরি সংক্রান্ত মামলা দায়ের করেছেন। ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রকে পাকড়াও করার জন্য জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ঘটনা মানে ফ্লিপকার্টের অনলাইনের মাল 8 বস্তা মানে আসলো, এক সপ্তাহ আগে আনিয়া তো আইসে মানে আজকে যাইতো মানে মিজোরাম যাইতো মানে মিজোরাম যাইতো আজ মানে গাড়ি আতে এক সপ্তাহ মানে তো আসলো মানে ঘর এখানে মানে ও টান মানে ঘর মানে অটোর ঘর আর কি মানে টান মানে অটো অন্য ঘর ভাড়া করছে আমাকে টানা করে আর কি মানে 5% লাগে আমার জিনিস তুলতে পারবেন টান হারবার অসুবিধা নাই মানে টান ঘরও জায়গা আছে তে বাজে 4 দিন আর ফারছি না মোটামুটি এক সপ্তাহ গেছে গিয়ে মানে মানে লোডিংও হয়েছে না আজকেও হইতো লোড আজকে বর্তমানে শিলচর দিন গাড়ি আর মালগুন লইয়া যাইতো আর রাত হইতে হলো মানে ঘটনা তো তাই মানে ঘরের মালিক আর কি তারা ফোন মারে কইছেন যে নলা ঘর তো মনে করো কি মানে গুদাম মানে কি ফারিয়া মাল সারা তো শুরু করে লইয়া গেছি গিয়া কিলা কিতা করা তুমি তাই না খুব সকাল সকাল তারা ফোন করবেন সকাল ফোন মারি আবার বাজে যদি আসতে হলো এই ঘটনা ঠিক আছে। মাল কার? মাল আমার। কিটা নাম তোমার? আমার নাম আবির হোসেন। মালিকের নাম বিমানপাল। হ্যাঁ বিমানপাল ও বিমানপাল মালিকের নাম হলে। আচ্ছা তো মানে রাত কটার সময় বুঝবাইলা যে কটার সময় বুঝবাইছে যে মাল নাই? তারা হয়তো মানে 2-2:30 মানে এলা মানে ঘরের শব্দ শুনিয়া আর কি তারা হইলে ভাবছেন আর কি মনে হয় ওটো বাকত রানে কি জানি তারা বাদে আবার ভাবছেন যে না অটো বাকতে সময় লাগে না তাদেরকে তারা দেখি জানি বাদে তারা দেখছো না মানে তারা আইতে মনে হয় লাইট মারছেন মানে মানুষ মানে দৌড়িয়া বাকি গেছে চিনা গেছে না আর কি খালি 3 জোড়া চপ্পল ফেলাইয়া মানে বাকি গেছে না বাকি সব নিয়ে গেছে। শিলচর শহরের অন্যান্য বিগ বাজেটের পুজোকে টেক্কা দিয়ে আধুনিকতার ছোঁয়ায় এবারও আকর্ষণীয় আলোকসজ্জা মণ্ডপ নির্মাণের মাধ্যমে শহরবাসীর নজর কাড়ার প্রচেষ্টা হাতে নিয়েছে শিলচর মন্দির দিঘির পাড়ের রাধা মাধব নগর কালী পূজা কমিটি। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, আসন্ন দীপাবলি ও কালী পূজা মহোৎসবকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা। এবার প্রথমবারের মতো মহাকুম্ভ ও খুলজা সিমসিম থিম মণ্ডপ সজ্জায় তুলে ধরে দর্শনার্থীদের আকর্ষণ করার প্রয়াস করেছেন উদ্যোক্তারা। একতা ক্লাবের সহযোগিতায় মহাকুম্ভের বিভিন্ন সাধুসন্ত সহ খুলজা সিমসিম গুহায় চামুন্ডা আখ্যায়নের উপর বিশেষ নৃত্য নাটিকা স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেখানো হবে। এছাড়াও জল ও স্থলে বিভিন্ন দৃশ্যপট দর্শনার্থীদের দেখানো হবে। 3 দিনের পুজোয় থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা, এছাড়াও পূজা অর্চনা, মঙ্গলা আরতি, অঞ্জলি প্রদান সহ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোকে সুন্দর ও সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমি রাধামাধবনগর কালী পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। তৎসঙ্গে আপনারা জানেন শিলচরবাসী তথা কাছাড়বাসী যে রাধামাধবনগর কালী পূজা কমিটি প্রতি বছরই নতুনত্ব কোনো কিছুই একটা দেখিয়ে থাকে। যেমন আমরা কিছু বছর আগে দেখিয়েছিলাম জলের তল থেকে কালী উঠানো, জলের তল থেকে কৃষ্ণ উঠানো, সমুদ্র মন্থন জলের মধ্যে। তো আমরা সবসময় নতুনত্ব সবসময় একটা কিছু দেখিয়ে যাই। এবারের আমাদের থিম হচ্ছে মহাকুম্ভ, যেটা কাছাড়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে প্রথম, অন্য কারো দেখিনি, আমি এখন পর্যন্ত শুনিনি মহাকুম্ভ। তার সঙ্গে থাকবে আপনারা আমাদের বাড়ি দিকে দেখতে পারবেন যে খুলজা সিমসিম একটা দরজা থাকবে, যখনই খুলজা সিমসিম বলবেন তখন দরজাটা অটোমেটিকলি খুলবে। তার ভিতরে থাকবে একটা প্রোগ্রাম কালীর, এটা আমার বড় ভাই বলবে নামটা। তো প্রথমেই আমি বলে দিচ্ছি আমাদের রাধামাধবনগরের কমিটির নামগুলো। আমাদের মুখ্য উপদেষ্টায় আছে দিলীপ পাল, সভাপতি বাচ্চু ঘোষ, সহসভাপতি হাবুল বিশ্বাস, বিপ্লব অধিকারী, সম্পাদক শান্তদেব পাপ্পু সরকার, সহসভাপতির মধ্যে আছে রাহুল পাল, আরও আমার ছোট ভাইয়েরা। কোষাধ্যক্ষের মধ্যে আছে শুভঙ্কর পাল ওরফে তুহিন। উপদেষ্টা মণ্ডলের মধ্যে আছে সঞ্জীব দাস, তাপস রায়, বিমান অধিকারী, রতন দেব, আরও অন্যরা। তার মধ্যে প্রচার কমিটির মধ্যে আমি নিজেই আছি, আমার বড় ভাই আছে, আপনার নামটা রাজ দাস। তো আমরা এবারের কালী পূজার মধ্যে আমাদের পুজোর বিশেষ আকর্ষণ থাকবে মহাকুম্ভর যেগুলো ট্রেন্ডিং সাধু, যেমন সাধুর মধ্যে আমরা দেখেছিলাম যে মাথার মধ্যে ঘাস উঠে গেছিল একজন সাধু, উনিও থাকবেন। কাটা বাবা একজন দেখেছিলাম, উনিও থাকবেন। একজন অগরিয়া ছিলেন, কি নাম, অগরি থাকবেন। তার সঙ্গে মোনালিসা বলে যে একটা মালা একটা মেয়েটা, মেয়েগুলো থাকবে, ট্রেন্ডিংগুলো সাধুগুলো থাকবে আমাদের এখানের মধ্যে, লাইভ থাকবে। কেন কোনো পুতুল থাকবে না, কোনো মানুষ আসবে এখানে দেখার মতন থাকবে। শিলচরবাসীকে আমি অনুরোধ করছি একবার আসে আমাদের মন্দিরকে পাড়ের কালী পূজাটা একবার এসে দেখে যাবে। আর বাকি কথা আমার বড় ভাই বিপ্লব অধিকারী বলবে। শরৎপল্লী সারদা সংঘ কালী পূজা কমিটির এবছর 18তম বর্ষ পদার্পণ করেছে। দর্শনার্থীদের আকর্ষণ করতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আদলে এক বিশেষ মণ্ডপ নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক রূপে মা কালীর প্রতিমা স্থাপন করা হবে। আনুমানিক ব্যয় প্রায় 8 লক্ষ টাকা। পেট্রোল পাম্প থেকে মণ্ডপ পর্যন্ত এলাকায় থাকবে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা। পূজার দিনগুলোতে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আচার ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকছে। পাশাপাশি শহরের গরিব ও অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করা হবে। উল্লেখযোগ্যভাবে এই কমিটিতে সভাপতি বা সম্পাদক পদ নেই। সকল সদস্য সমানভাবে যুক্ত রয়েছেন। আগামী 20 অক্টোবর জ্যেষ্ঠ নাগরিকদের উপস্থিতিতে মণ্ডপ উদ্বোধন হবে। রেইনবো ইনফোটেকের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিশেষ কুপন ব্যবস্থাও থাকছে। উদ্যোক্তারা পূজার সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সবাইকে নমস্কার। সারদা সংঘ কালী পুজো কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার সমস্ত জনসাধারণদের জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর অগ্রিম প্রীতীয় শুভেচ্ছা। আমাদের এই ক্লাব 18 বছরে পা দিয়েছে। আমরা ছোটোর থেকেই শ্যামা মায়ের পুজো করার চেষ্টা করেছি এবং প্রতি বছর আমাদের পাড়ার গুরুজনদের সকলের আশীর্বাদে আমরা সেই পুজো সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা চেষ্টা করছি।
এবার আমাদের থিম রয়েছে পশ্চিমবাংলার পুরুলিয়াতে একটি পুজো হয়েছে, সেই পুজো মণ্ডপ, কাল্পনিক পুজো মণ্ডপ আমরা তুলে নিয়ে এসেছি ফোন যুগের মাধ্যমে, সেই হোয়াটসঅ্যাপ যুগের মাধ্যমে আমরা সেই প্যান্ডেলটা পেয়েছি। আমাদের ক্লাবেরই কার্যকর্তা উনি গিয়েছিলেন, সোমেনদা, তো উনি আমাদেরকে সেই প্যান্ডেলটি দেখিয়েছেন এবং সেই অনুসারে আমরা সেই প্যান্ডেল আমাদের শরৎপল্লীতে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের প্যান্ডেলে থাকবে মায়ের আধুনিক প্রতিমা। আমরা সেই প্রতিমাটি আমরা বাইরের থেকে নিয়েছি, সেই প্রতিমা তৈরি করছেন বাইরের শিল্পী এবং আমাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে ওনারাও বাইরে থেকে এসছেন, ওনারাও দিনরাত পরিশ্রম করে ওনারাও প্যান্ডেল তৈরির কাজে আছেন। এবং বিশেষত্ব আমাদের শরৎপল্লী পেট্রোল পাম্পের মুখ থেকে আমাদের পুজো মণ্ডপ এবং বাজার অবধি আমাদের থাকবে আলোকসজ্জা আমরা খুব সুন্দর করে করছি। সাথে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণেরও আমরা প্রতিবার চেষ্টা করে থাকি, এইবারও আমরা বস্ত্র বিতরণের চেষ্টা করব। পুজোর দিন যেদিন আমাদের প্যান্ডেল উদ্বোধন হবে সেদিন এখানে প্রায় আমরা 3 শতাধিক মায়েদেরকে শাড়ি বিতরণ করার চেষ্টা করব এবং আমরা মাটির প্রদীপ এবং তেল সেটাও আমাদের যখন পুজো মণ্ডপ উদ্বোধন হবে তখন আমরা সেটাও ডিস্ট্রিবিউশন করব। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রমথেশ পালের জীবনাবসান হয়েছে। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত্রে আনুমানিক 11:17 নিজ বাসভবন কাবুগঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 81 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী দীপালি পাল, 2 বিবাহিত কন্যা ঋতুপর্ণা ও সুপর্ণা, 2 পুত্র পার্থপ্রতিম ও প্রণব পালকে। এদিন প্রমথেশ বাবুর প্রয়াণের খবর পেয়ে তার কাবুগঞ্জের বাড়িতে ছুটে এসে শ্রদ্ধা জানান আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তথা কাবুগঞ্জ জনতা কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর অনুপ কুমার দে। শোক প্রকাশ করেছেন জনতা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল সহ অন্যান্যরা। গুয়াহাটি অবস্থানরত ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস প্রয়াত প্রমথেশ পালের মৃত্যু সংবাদ জানতে পেরে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকস্তব্ধ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। শুক্রবার এ খবর জানিয়েছেন কাবুগঞ্জ জনতা কলেজ প্রাক্তনী সমিতির সহপ্রচার সম্পাদক কমলেশ দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বৃহত্তর কাবুগঞ্জ অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি প্রমথেশ পাল গতকাল রাত্র 11টায় দেহ রক্ষা করেছেন। আজকে এখানে ওনার সৎকার হচ্ছে কাবুগঞ্জ শ্মশানঘাটে। প্রমথেশ পাল কাবুগঞ্জ জনতা কলেজ থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে রিটায়ারমেন্ট করার পর সামাজিক বিভিন্ন কাজকর্মে জড়িত ছিলেন। ওনার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুলে, পরবর্তীকালে উনি জনতা কলেজে অধ্যাপনা করেন এবং 2004 সনে সেখান থেকে উনি অবসর গ্রহণ করেন। এখানে উল্লেখনীয় যে কাবুগঞ্জের অনেক সাংস্কৃতিক এবং সামাজিক কাজকর্মে স্বর্গীয় প্রমথেশ পাল এবং ওনার পরিবারের একটা যোগদান রয়েছে। লক্ষ্মীচরণ হাই স্কুলে যেখানে ওনার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল সেখানেও উনি সেই স্কুলটাও ওদের পরিবার তরফ থেকে জমি দান করা হয়েছিল এবং শুধুমাত্র উনি অধ্যাপনা করেছেন এরকম না, কাবুগঞ্জ অঞ্চলের বৃহত্তর কাবুগঞ্জ অঞ্চলের বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি সবসময়ই লিপ্ত ছিলেন এবং আজকে ওনার মৃত্যুতে আর কাবুগঞ্জ একজন অভিভাবককে হারালো। ওনার সদ্গতির জন্য আমি পরমেশ্বরের নিকট প্রার্থনা করছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।